দেখাচ্ছিলাম কৃষ্ণগঞ্জে বিজয় দিবস পালনের ছবিটা। এবার চলুন যাওয়া যাক পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোল সীমান্তেও বিজয় দিবস পালন হচ্ছে এবং একই সঙ্গে সীমান্তের ওপার থেকে এপারে যারা আসছেন তারা একে একে ভাগ করে নিচ্ছেন তাদের অভিজ্ঞতা। পেট্রাপোল সীমান্তের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পেট্রাপোল সীমান্তে যারা আসছেন দেখুন, লাইন ধরে যারা আসছেন, বাসে করে যারা আসছেন, তারা প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা, তাদের কথা ভাগ করে নিচ্ছেন আমাদের সঙ্গে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে? যারা ৭১-এর স্মৃতি ভুলতে চান না, ভুলতে পারেননি, ভুলতে পারছেন না, তারা বারবার বলছেন ভারতের সঙ্গে তো বন্ধুত্ব দরকার। আমরা জানি বাংলাদেশের মাটি থেকে বিএনপি জোট এই মুহূর্তে বারবার হুঙ্কার দিচ্ছে তাদের নাকি ভারতকে প্রয়োজন নেই, ভারত বিরোধী স্লোগান উঠছে, বারবার বলছে বাংলাদেশ নাকি স্বনির্ভর। এই যে দীর্ঘ লাইনটা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু বাংলাদেশের ভূমির মানুষ, বাংলাদেশের মানুষ। তারা কিন্তু বলছেন না, দরকার ভারতকে, দরকার ভারতের বন্ধুত্ব। পেট্রাপোল সীমান্তের ছবি আমরা দেখছিলাম, দিনভর এই ছবিগুলো দেখছি, তার সঙ্গে প্রতিদিনের বাংলাদেশের খবরও দেখছি। অনির্বাণ, আমাদের সঙ্গে যে দুজন সাংবাদিক রয়েছেন, প্রবীণ অভিজিৎ দাশগুপ্ত এবং দিলীপ চক্রবর্তী, এর বাইরেও আমাদের সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী। তিনিও আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছেন, তিনি অপেক্ষা করে রয়েছেন। আমি একবার শুরুতে রোকেয়া প্রাচীর কাছে আসি। অধীররঞ্জন চৌধুরী যা বলছিলেন, বিশেষ করে একটু আগে অধীররঞ্জন চৌধুরী বলছিলেন, আমাদের এদেশের কংগ্রেস নেতা, তিনি বলছিলেন যে এখন যারা রয়েছে অন্তর্বর্তীকালীন শাসনের দায়িত্বে, যারা দেশ চালাচ্ছেন, তারা চান না এই সমস্ত ইতিহাস মনে রাখতে। তাদের কাছে পাকিস্তান প্রিয়, তারা জয় বাংলাকে বন্ধ করে দিয়েছে। এরপর আমি জানি না যে হয়তো জাতীয় সঙ্গীত তো কোনোদিনও তুলে দেবেন। তাদের রাজত্বে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যেভাবে মূর্তি ভাঙচুর করা হয়েছে, শুধু মূর্তি ভাঙা নয়, মূর্তি অবমাননা, সেই ছবিগুলো দেখে গোটা বিশ্ববাসী চমকে উঠেছে, শিউরে উঠেছে। সত্যি এই দেশ, এই বর্তমান শাসক যতদিন থাকবে, আমি জানি না এই ভবিষ্যৎ কি হবে, আপনারা কি ভাবছেন বা কি মনে করেন, যতদিন থাকবে ততদিনের তো অনেকটা ইতিহাসের বোধহয় বিকৃতি হয়ে যাবে থাকতে থাকতে। যেভাবে কোথাও পাঠ্যপুস্তক বদলে যাচ্ছে, সিলেবাস বদলে যাচ্ছে, সেখান থেকে জিন্নার চ্যাপ্টার ঢুকছে, অথচ বঙ্গবন্ধু চ্যাপ্টারগুলোকে খুব সযত্নে বাদ দেওয়া হচ্ছে। কি বলবেন রোকেয়া প্রাচী? এই মুহূর্তে আসলে যে বাংলাদেশ আমরা বাস করছি, সে বাংলাদেশ হচ্ছে দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে ১৯৭১-এর সেই পরাজিত শক্তি, স্বাধীনতার বিপক্ষের যারা, তারা আসলে আজকের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। আর আমরা যারা জয় বাংলা বলছি, আমরা যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন করছি, স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা আজকে নিষ্পেষিত, নির্যাতিত। আর এই সরকার প্রধান এখন এই মুহূর্তে যিনি আছেন, তিনি কিন্তু বলেছেন যে তিনি রিসেট বাটন দিয়ে পুরনো সকল ইতিহাস মুছে দিতে চান। তারা কিন্তু বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইন করে তাদের যে পরিকল্পনা, তারা যেভাবে আজকে কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একটি চক্রান্ত করে আজকে যে ক্ষমতা তারা গ্রহণ করেছেন, তাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ১৯৭১-কে মুছে দেয়া। বঙ্গবন্ধুকে তাদের ভয়, বঙ্গবন্ধুর প্রতি তাদের বিরূপ বিদ্বেষ, সে কারণে বঙ্গবন্ধুর ছবি কিন্তু শুধু ভাঙেনি, বঙ্গবন্ধুর ছবির গলায় তারা ফাঁসি দিয়েছে। কারণ ১৯৭১-এর সেই পরাজিত আলবদর আল শামস রাজাকার যুদ্ধাপরাধীদের কিন্তু এই স্বাধীন বাংলায় আমরা বিচার করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তারা যে শাসন করতে চায় বাংলাদেশকে, সেই শাসনের নাম হচ্ছে ১৯৭১-এর সেই পরাজিত শক্তির যে শাসন ব্যবস্থা, তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় রাখতে চায় না। স্বাধীনতা বিরোধীদের হাতে আজকে এই বাংলাদেশ নিয়ন্ত্রিত, এবং আজকে তারা কিন্তু পাঠ্যপুস্তকের থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে দিয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি বুদ্ধিজীবী কবরস্থানের সেখানে বঙ্গবন্ধুর ছবি এবং সেখানে মুক্তিযুদ্ধের যে বাণী ছিল সেটিকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমরা যখন দেখি যে ২০২৪ লেখা ১৯৭১ সালের জায়গায়, তখন বুঝতে হবে এই ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়া, বাংলাদেশকে আসলে সেই পাকিস্তানের দোসরদের হাতে তুলে দেয়া। তারা যদি বাংলাদেশকে ভালোবাসতো তাহলে বাংলাদেশকে গড়বার কাজে মনোযোগ দিত। তারা বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার কাজ করতো না, তারা জয় বাংলা মুছে দেওয়ার চেষ্টা করতো না। ৭ই মার্চে তাদের ভয়, তাদের বেগম রোকেয়াকেও ভয়, তাদের রবীন্দ্রনাথকে ভয়, তাদের ভয় আপামর জনসাধারণ যারা মুক্ত চিন্তার তাদেরকে। শুধু আওয়ামী লীগে যে তাদের ভয়, ব্যাপারটা শুধু তা না।
আওয়ামী লীগকে যারা সমর্থন করে, কিংবা কেউ যদি জয় বাংলা বলে, কেউ যদি রবীন্দ্রসঙ্গীতের কথা বলে, কেউ যদি বঙ্গবন্ধুর কথা বলে, সেটিতেও তাদের আপত্তি। এবং তার ফলাফল যেটা ঘটেছে, আজকে আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগ সমর্থক শুধু না, আপামর জনসাধারণ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, তাদেরকেও কিন্তু রাস্তায় নামতে দেয়া হয়নি। একেবারে এবং যে পরিমাণ এদেশে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা শেষেও কংগ্রেসের সম্পর্কে যে ভয়ঙ্কর মানুষের ক্রোধ ছিল, বিরোধিতা ছিল, তারপরে কিন্তু কেউ বলেনি যে বন্দে মাতরম বলা যাবে। ঠিক, বন্দে মাতরম তো কংগ্রেসের স্লোগান নয়, জাতীয় স্লোগান, জাতীয় সঙ্গীত আমরা কিন্তু দেখেছি যে হতে পারে। আজকে নারায় তাকবীর বলে কিন্তু বিজয় দিবসের মিছিল হয়েছে। এবং আমি আরেকটি তথ্য দেই, সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু বিজয় দিবস এতদিন উচ্চারণ করেনি, বলেছে ডিসেম্বর দিবস। তো মহান বিজয় দিবস উচ্চারণ করতে তাদের বাধা। আজকে বিজয় দিবসের কুচকাওয়াজ হচ্ছে না, বিজয় দিবসে তারা কাওয়ালি করছে, তারা স্ট্যান্ড আপ কমেডি করছে। বিজয় দিবস কোথায়? আমাদের 30 লাখ শহীদ কোথায়? আমাদের মা বোনরা কোথায়? এবং অবশ্যই আমাদের স্বীকার করতে হবে, আমাদের এই যে আমাদের যারা সহযোগী, যারা আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশকে সাহায্য করেছে, ভারতের 17,000 সৈন্য আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমাদের 1 কোটি শরণার্থী ভারতবর্ষে আশ্রয় পেয়েছে। এবং 1971 সালের পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের যোদ্ধারা যে প্রশিক্ষণ নিয়েছে, সার্বিক সহযোগিতা, এগুলোকেও তো শ্রদ্ধা জানাতে হবে। আমরা তো অকৃতজ্ঞ জাতি না, কিন্তু আজকে মনে হচ্ছে যে জাতি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তো সেরকম একটা জাতি হিসেবে আমাদেরকে তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশ তো তা নয়, বাংলাদেশ হচ্ছে মুক্তিযোদ্ধাদের দেশ। আমি আমাদের বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার হবে। তবে তার আগে আমি খুব সংক্ষেপে একবার অভিজিৎ বাবু এবং দিলীপ বাবুর কাছে আসবো, যে সত্যি এই ছবিটা যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু শুধু মূর্তি ভাঙচুর না, যেভাবে কত অবমাননা দেখেছি আমরা, যে অসভ্যতম দেখেছি, অসভ্যতমই বলা ভালো, মূর্তির মাথার উপর উঠে যেভাবে প্রস্রাব করা হয়েছে, যে অসভ্যতম দেখেছি। এখন সিলেবাস বদল হয়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে। এই যতদিন এই সরকার থাকবে, যতদিন এই অস্থায়ী সরকার থাকবে, থাকতে থাকতে তো পুরো ইতিহাসের বিকৃতি হয়ে যাবে, সবই বদলে যাবে। আজ জাতীয় স্লোগান বদলেছে, এরপর হয়তো টার্গেট জাতীয় সঙ্গীত। আমার এই সরকার কথা বলতে আপত্তি, অস্থায়ী, অবৈধ। আমি বলছি সরকার করতে গেলে কিন্তু একটা ইলেকশন লাগে। ঠিক, আমি বলবো এই কেয়ারটেকার যারা আছে, আমি তো মুখ্য সূক্ষ্ম লোক, তো সেই জন্য আমি কেয়ারটেকারই বলবো, সরকার বলবো। ঠিক, আমি একটা সিম্পল প্রশ্ন তুলছি, এই যে জেল ভেঙে 700 হার্ডকোর ক্রিমিনাল যারা ফান্ডামেন্টালিস্ট বলে জেলে ছিল, যারা 1417টা রাইফেল আর 2 লক্ষ রাউন্ড গুলি নিয়ে বেরোলো, ঠিক তাদের মধ্যে একজনও ধরা পড়লো না কেন আজকে অবধি? তারা তো ঘুরে বেড়াচ্ছে, সবার মধ্যে ঢুকিয়ে তারা তো অস্থিরতা শুরু করছে। ঠিক, তো এদের অ্যাপ্রিহেন্ড করা হলো না কেন? কি প্রবলেম আছে? তাদের ছবি আছে, তাদের সব ডিটেলস আছে, পুলিশের আছে, কিন্তু তাদের কেউ তো ধরছে না। এটা তো হার্ডকোর, ঠিক প্রমাণিত হার্ডকোর, তাহলে সেখানে চলে গেল কেন? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ডিজিটাল ইনফ্লুয়েন্সেস যারা, তাদের মধ্যে আমি নাম করে বলছি কয়েকটা, যেমন জুলফিকার সাকেত। জুলফিকার সাকেত লন্ডনে আল জাজিরা চ্যানেলে আছেন, কিন্তু সেখানকার এমপ্লয়ি না। ঠিক, তিনি তাহলে সেখানে থাকেন কি করে? তিনি তো কনফার্ম জামাত। তিনি আল জাজিরা চ্যানেলে একটা ঘর নিয়ে বসে রয়েছেন, কিন্তু ওর এমপ্লয়ি না। এরকম হয় কি? এরকম হয় কিনা আমার জানা নেই। আমি আরও বলছি, এলিয়াস হায়দার এবং মনির হায়দার দুজনেই নিউ ইয়র্ক থেকে ডিজিটাল করে যাচ্ছে, ইনফ্লুয়েন্স করে যাচ্ছে, দুজনেই জামাত। আর কানাক সারবার আর শাহিদ আলম দুজনেই হচ্ছে বিএনপি। আর একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, যে সংস্থা থেকে, সে তো ভেবেছিল এবার অ্যাডভাইসার হবে, অ্যাডভাইসার তো হলো না, ফাইনাল হয়ে গিয়েছিল, অ্যাডভাইসার তো হলো না। কিন্তু আমার কথাটা হচ্ছে, এরা যে প্রভোকেশনটা করে যাচ্ছে, তোমার তো হাতে একটা নিয়ন্ত্রণ ছিল, তুমি কন্ট্রোল করোনি কেন? একদম তুমি তো কন্ট্রোল করতে পারতে। আমি বলবো এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই প্রজন্ম যাদের আমরা ইয়াং বলছি, যাদের অর্ডার করা হয়েছে, তাদেরকে ইতিহাসটা বলা হয়েছিল, তারা ইতিহাসটা জানে, তারা জানে স্যাক্রিফাইস, ব্রেভারি জানে, তারা জানি না। তাদের মাথায় যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটাই তাদের মাথায় ঢুকেছে। আর না তো খান সেনাদের অত্যাচারের কথাও জানে, ভয়াবহতা সেই সময় কিছুই বোধহয় বলা হয়নি।
বিরতির সময় হয়েছে অভিজিৎ, হ্যাঁ। আমি তারপরে ফিরে আসছি, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এবারে সংগ্রাম